আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২১ নম্বর পর্ব নিয়ে আইসা পড়ছি। স্বীকারোক্তি, একটি সহজ স্বীকারোক্তি যা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অভিব্যক্তিতে পরিণত হয় তখন যখন নিশ্চিত ধ্বংস জেনেও তোমার হৃদয়টা মস্তিষ্কের অজস্র বাধা ডিঙ্গিয়ে বেগতিক বেসামাল হয়ে সেই ধ্বংসের অভিমুখে পাগলা ঘোড়ার মতোই ছুটে যেতে চায় অহর্নিশ। এদিকে ওই একরত্তি বাধাহীন হৃদয়ের দাপটে তোমার পুরো দুনিয়া গতি হারিয়ে নিশ্চল হয়ে পড়ে মুহূর্তেই। মাফিয়া বস এরিশ ইউভ্যানের সঙ্গে ঠিক এমন কিছুই ঘটেছে। সারা জীবন নিজের অস্তিত্বহীন দাবি করার নির্জীব হৃদয়জা হুট করেই মাথাচাড়া দিয়ে উঠেছে কোনো এক সরলতার পরশে। একজোড়া নীল চোখের গভীরে দানা বেঁধেছে সুপ্ত অনুভূতির দেওয়াল। পৈশাচিক বিধ্বংসী মস্তিষ্কটা যত বেশি সেই অনুভূতিগুলোকে উপেক্ষা করতে চাইছে তত বেশি বেড়ে যাচ্ছে অন্তর্দহন। এরিশের সুকৌশলী গতিহীন ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পেরেছে ওর দিশাহীন নির্দয় সত্তাটা প্রেমে পড়েছে, খুব ভয়ঙ্কর রকমের প্রেমে। অথচ তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলন্ত মস্তিষ্কটা এসব তুচ্ছ অনুভূতি মানতে নারাজ। অবশেষে গতকাল রাতে এক বৃষ্টিস্নাত নীলাম্বরীকে সাক্ষী রেখে মাফিয়া বস মেনে নিয়েছে নিজের হৃদয়ের অপারগতা। এক নিমেষে ভেঙে দিয়েছে মস্তিষ্ক আর হৃদয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ানো শক্তপোক্ত সেই স্বীকারোক্তির মহাপ্রচীর। এরিশ খুব ভালোই করে জানে এই অনুভূতির কোনো নাম নেই, আর না আছে কোনো ভবিষ্যৎ। ও এটাও জানে ঈশানী নামক মায়ালতার গভীর নীল চোখের মাঝেই হয়তোবা ওর ধ্বংস অবধারিত। তবুও যন্ত্রণাদায়ক দগ্ধ এই অনুভূতিকে নিজের কড়া পড়া হৃদয়ের এক কোণে নির্দ্বিধায় ঠাঁই দিয়েছে এরিশ ইউভ্যান। গন্তব্যহীন নিরন্তর মরীচিকায় হারিয়ে যাওয়ার মতোই অকস্মাৎ প্রণয়ের মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়েছে ওর তিমিরে ঢাকা কুৎসিত জীবনটা। পিছু হাঁটার সুযোগ নেই। তাই তো এবার সম্মুখে দাঁড়িয়ে সকল বাধাকে মোকাবেলা করতে প্রস্তুত স্বয়ং মাফিয়া বস। ভর সন্ধ্যাবেলা অফিস কামরায় বসে ধ্যানমগ্ন এরিশ। মুহূর্তটা ভীষণ জটিল। মাফিয়া সাম্রাজ্যের সরলতার কোনো স্থান নেই। এটা এরিশ আগেও জানত আর এখনও জানে। তাও এই পেন্টহাউসের আনাচে কানাচে ঘুরে বেড়ানো একচিলতে সরলতার সুরক্ষা নিশ্চিতের দায়ভারে মুখিয়ে আছে ওর বিষণ্ণ হৃদয়টা। মাথার মধ্যে কিছু একটা চলছে, সেই ভাবনায় নিষ্প্রভ ওর দুচোখ। ভেতরে আসব? তুষারের আকস্মিক আগমনে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো এরিশ। চোখের পাতায় এক পলক ছেড়ে ভেতরে আসার সায় জানালো বিনা বাক্যে। অনুমতি পেয়ে লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে তুষার। সবসময়ের মতো হাতে থাকা আইপ্যাডটা এরিশের দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন খবরাখবর। আইপ্যাড স্ক্রোলিং করতে করতে অত্যন্ত গভীর কণ্ঠে এরিশ শুধালো, দুবাই মিশনের কি খবর? অলমোস্ট সাকসেসফুল। গোল্ড বার ভর্তি কাভার্ড ভ্যানগুলো খুব শীঘ্রই মরুভূমি ধরে বর্ডার ক্রস করবে, তারপর সোজা ক্রুজ শিপে। ধাতস্থ হয়ে জবাব দেয় তুষার। এরিশ পুনরায় বলে ওঠে, এত বড় একটা মিশন ফেলে রেখে চলে আসাটা কি ঠিক হল? জিভের আগার শুষ্ক অধর ভেজালো তুষার। তপ্তস্বরে জবাব দিল, কালকের প্রোগ্রামটাও কম ইম্পর্টেন্ট ছিল না এরিশ। ব্লাড ডায়মন্ড নিলামে ওঠার কথা ছিল কাল। অথচ ধূর্ত ড্যানিয়েল হুট করেই ব্লাড ডায়মন্ডের পরিবর্তে একটা স্লাটকে তুলে দিল। কিছু তো একটা চলছে ওর মাথায়। কপাল জুড়ে চিন্তার ভাঁজ আটল এরিশ। শকুনের মতো স্থির দৃষ্টি জুড়ে ঠিকরে পড়ছে কৌতূহল। এরিশের ভাবনায় জুতোসই ঢেউ তুলতে দিয়ে তুষার বলে ওঠে, কাল একটা অঘটন ঘটে গিয়েছে। তড়াক করে চোখ তুলে চাইল এরিশ। মুখমণ্ডলের গাম্ভীর্য ভাবটা অটল লেখে বলল, ক্লিয়ার করো। আমার মনে হয় কাল প্রোগ্রামে এত কৌশল অবলম্বন করার পরেও মিস ব্লু আইড অ্যাঞ্জেলকে ঠিকই চিনে ফেলেছে ড্যানিয়েল। হু ক্যার্স? জিভের আগায় গাল ঠেলে বিদ্রুপাত্মক স্বরে জবাব দিল এরিশ। তুষার বলল, কিন্তু আমার দুশ্চিন্তা অন্য জায়গায়। ভ্রু বাঁকালো এরিশ। ফের তপ্তস্বরে জবাব দিল তুষার। সেদিনের অজ্ঞাত স্পাই আর ক্যামেরা দুটোরই খোঁজ পাওয়া গিয়েছে। লোকটা ফরেনার, বাংলাদেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুর্ভাগ্যবশত ক্যামেরার মধ্যে কোনো হার্ড ডিস্ক পাওয়া যায়নি। তার মানে তুমি বলতে চাইছ স্পাই দুটো ড্যানিয়েলের নয় বরং অন্য কারো হয়ে কাজ করছিল? বিরস মুখে হ্যাঁ সূচক মাথা দোলায় তুষার। তীক্ষ্ণ স্বরে বলে, কিন্তু মিস ব্লু আইড অ্যাঞ্জেলের সঙ্গে ওই অজ্ঞাত লোকের কানেকশনটা ঠিক ধরতে পারছি না। হোয়াট এভার, গডফাদার যেই হোক না কেন, যত বেশি তার ম্যান পাওয়ার থাকুক না কেন, ওদিকে হাত বাড়ালে তাকে শিকড়ের মতো উপড়ে ফেলে দিতে দুবার ভাবব না আমি। এরিশের এত তীব্র অধিকারবোধ আর রক্তিম মুখমণ্ডলের দিকে চেয়ে হতবিহব্বল তুষার। চোখের আগায় বিস্ময়টুকু ধরে রেখেই অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আপনি কি সিরিয়াস এরিশ? তুমি ভালো করেই জানো এরিশ ইউভ্যান কখনো ঠাট্টা করেন না। যা বলেছি আর যা করেছি সবটা ভেবেচিন্তে। আমি এরিশ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেও এ কথার নড়চড় হবে না কোনোদিন। বাই দ্য ওয়ে, পেপার্সগুলো এনেছ? এরিশের মতো একরোখা পাগলা ঘোড়াকে আটাকানোর দুঃসাধ্য তুষারের নেই।
অবশ্য স্বয়ং এরিস ইউভ্যান নিজেই সেই কার্যে অপারগ্য। অগতবে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে হাতে থাকা পেপারসগুলো এরিসের পানে এগিয়ে দিল তুষার। অতঃপর আস্তে করে 2 কদম পিছিয়ে গিয়ে শুকনো মুখে বলল, আরেকবার ভেবে নিলে ভালো হতো না? এটা সত্যিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরিস। মেয়েটার জীবন নিয়ে এভাবে ছেলে খেলাটা কি ঠিক হবে? তুষারের কথার প্রত্যুত্তরে চোখে মুখে ক্ষিপ্রতা টানল এরিস। ক্রোধান্বিত স্বরে দাঁতে দাঁত পিষে বলল, হোক বাড়াবাড়ি। আমার করা অপরাধের তোপে দুনিয়া উল্টে যাক, তবুও ওর নামের শেষে স্লাট শব্দটা দ্বিতীয়বার শুনতে চাই না আমি। কিন্তু আপনি তো স্রেফ ওকে বাঁচানোর জন্য কিনে নিয়েছিলেন। সেটা আমি আর তুমি জানি, পুরো দুনিয়া তো আর জানে না। ওদের বাকপ্রতিদ্বন্দ্বিতার মাঝেই ঈশানীকে নিয়ে হাজির হলো একটা গার্ড। আজ আর টানা হ্যাচড়া নয়, বরং নতজানু হয়ে চুপচাপ নিজ ইচ্ছাতেই এখানে এসেছে ঈশানী। কালকের পর থেকে এরিসের সঙ্গে লাগতে আসা কিংবা পেন্টহাউস থেকে পালানোর দুটো ইচ্ছাই পুরোপুরি লোপ পেয়েছে ওর মাঝে। নিষ্ঠুর দুনিয়ার প্রবল জলোচ্ছ্বাসিত ঢেউয়ের দোলায় কংক্রিটের তুচ্ছ দেওয়ালের মধ্যেই ভেঙে গুড়িয়ে গিয়েছে ওর দিবালোকের ন্যায় কঠোর আত্মবিশ্বাস। বারংবার ঠকে যেতে যেতে ক্লান্ত ঈশানী। আবারও ভুলের ওপর ভুল করে নিজেকে আর বোকা প্রমাণ করার কোনো ইচ্ছে নেই ওর। ফলশ্রুতি কুণ্ঠায় গুটিয়ে নিয়েছে নিজেকে। ঈশানী দরজা ঠেলে অফিস কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে থমকে যায় এরিস। তুষারের মাঝেও লোপ পায় কথা বলার স্পৃহা। গুটি পায়ে সামনে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেয়েটা। খানিকটা সময় নিয়ে পেপারসগুলোতে চোখ বুলিয়ে গম্ভীর রাশভারী আওয়াজে বলে এরিস, 100 মিলিয়ন রুবেলের পরিমাণ জানো? কুণ্ঠায় নতজানু হয়ে পড়ে ঈশানী। সামান্য চোখ উঁচু করে এরিসের পানে শঙ্কিত দৃষ্টি ফেলেন না সূচক মাথা নাড়ায় সে। বেশ, তাহলে সাইন করো। হাতে থাকা পেপারস আর কলমটা সামনে এগিয়ে দিয়ে চেয়ারে টানটান হয়ে বসল এরিস। ঈশানীর কথায় চোপকে মাথা উঁচু করে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। টেবিলের ওপর রাখা দলিল জাতীয় পেপারসগুলোর দিকে বিস্ময়কর চাউনি ফেলে উদ্বিগ্ন স্বরে বলে, কিসের পেপারস এগুলো? আমি কেন সাইন করতে যাব? কি লেখা আছে এতে? এগুলো কন্ট্রাক্ট পেপারস। এতে লেখা আছে, আমি এরিস ইউভ্যান তোমায় 100 মিলিয়নের বিনিময়ে কিনে নিয়েছি, এবং পালিয়ে যাওয়ার দূরের কথা, তুমি চাইলেও আমার অনুমতি ব্যতীত এই পেন্টহাউসের বাইরে পা রাখতে পারবে না কোনোদিন। যদি কোনোদিন পালানোর চেষ্টাও করে থাকো, তাহলে এই 100 মিলিয়নের পুরো দায়ভার গিয়ে পড়বে তোমার পরিবারের উপর। তাদেরকেই টাকাটা পরিশোধ করতে হবে আমায়। আর যদি তারা পরিশোধ করতে অক্ষম হয়, তাহলে আমি ঠিক কী উপায়ে নিজের টাকা উসুল করে নিতে পারি, সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে এক্সপ্লেন করতে হবে না। এতক্ষণ ধরে সবকিছু শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ঈশানীর। এতদিন ওকে নিয়ে যা ইচ্ছে করেছে আর এখন পরিবারকেও এসবের মাঝে টেনে আনতে চাইছে। এই লোকটা এত নিকৃষ্ট কেন? কেমন করেই বা এই মানুষটার প্রতি উন্মাদের মতো ভালোবাসা জন্মেছিল হৃদয়ে? সেসব ভেবে এখন অবিশ্বাসের তোড়ে মাথা ঘুরে ওঠে ঈশানীর। এক্সপ্লেন শোনা হয়ে গেছে, এবার সাইন করো। ঈশানীর কথায় মুহূর্তেই শান্ত মস্তিষ্কটা তিরিক্ষি হয়ে ওঠে ঈশ্বর। ও তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে তেতে উঠে বলে, অসম্ভব। পেয়েছেনটা কি? আপনি যদি আমাকে কিনে থাকেন তবে সেই টাকার দায়ভার শুধুমাত্র আমার। অযথা পরিবার কেন টানছেন? আমি কিছুতেই সাইন করব না এখানে। ঈশানীর কথার পাছে এরিস নির্বিকার হয়ে তুষারের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুষার, ঈশানীর পরিবারে কে কে আছে? ঈশানীর আতঙ্কিত চেহারার পানে এক পল দৃষ্টি ফেলে নির্দ্বিধায় বলতে আরম্ভ করে তুষার, বৃদ্ধা নানি, মা রোকেয়া প্রাচী আর একমাত্র বোন। বাক্য শেষ করতে পারল না তুষার। ওর কথা জিহ্বায় আটকে দিয়ে আচমকা এরিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, আমার পরিবারকে কেন টানছেন শুধু শুধু? ওরা কি ক্ষতি করেছে আপনার? মেয়েটার টলমলে অশ্রুসিক্ত গাঢ় নীল চোখজোড়া ছিল এরিসের খুব কাছে, একেবারে মুখের সামনে, যা দেখামাত্র আপনা আপনি শ্বাসরোধ হয়ে আসে এরিসের। তৎক্ষণাৎ চোখ বুজে চোয়াল শক্ত করে তপ্তস্বরে বলে ওঠে, চোখ নামাও। মাফিয়া বসের গমগমে আওয়াজে কুণ্ঠিত হয় ভীত সন্ত্রস্ত মেয়েটা। সহসা চোখ নামিয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠে বলে, ওরা কোনো দোষ করেনি, যা করার আমি করেছি, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, দয়া করে ওদের কোনো ক্ষতি করবেন না। ক্রন্দনরত ঈশানীর পানে মুখ ফিরিয়ে তাকাল না এরিস। পেইন্টিংবিহীন কালো কুচকুচে দেওয়ালের দিকে সম্পূর্ণ মনোযোগ স্থির করে ফের হুকুম করল মেয়েটাকে, পরিবারের ভালো চাইলে সাইন করো। যত দ্রুত সাইন করে চুক্তি সম্পাদন করবে, তত দ্রুতই আশঙ্কা মুক্ত হবে তোমার পরিবার। মেয়েটা কাঁদছিল খুব। ভেবেছিল কেঁদে কুটে যদি খানিক টলানো যায় মাফিয়া বসের সিদ্ধান্ত, কিন্তু ওর ধারণা ভুল। যার ভেতরে দুর্বলতাই অনুপস্থিত, এসব তুচ্ছ কান্নাকাটি দিয়ে তার পাথর হৃদয়ে বর্ষণ নামানো তো অসম্ভব কাজ। ঈশানী নিরুপায়,
জীবনটা আজকাল গলার কাটা হয়ে আটকে আছে ওর মাঝে, না পারছে অপসারণ করতে আর না তো গলার্ধকরণ করতে। অগত্যা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হাতে তুলে দিল চকচকে নিখুঁত কলমটা, হেঁচকি তুলে শুধালো, কোথায় সাইন করতে হবে? এবারও এরিস তাকাল না ওর দিকে। তুষার এগিয়ে এসে দেখিয়ে দিল স্থান। নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে দিতে একের পর এক পাতা উল্টে স্বাক্ষর করে দিল ঈশানী। শেষ পাতাটায় স্বাক্ষর করা হয়ে গেলে কলমটা সেখানেই ছুঁড়ে ফেলে এক ছুটে বেরিয়ে গেল অফিস কক্ষ থেকে। ঈশানী কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিনা বাক্যে পেপারসগুলোতে কলম চালায় স্বয়ং এরিস। বোকা মেয়েটা ভেবেছিল এরিসের কোনো দুর্বলতা নেই, অথচ ও নিজেই যে পাহাড় সমান দুর্বলতা হয়ে এসে নিঃশব্দে চির ধরিয়েছে মাফিয়া বসের বরফ কঠিন হৃদয়ের মাঝে। কেউ হদিশ রাখেনি তার, কেউ খুঁজতে আসেনি বরফ শীতল হৃদয়ে হঠাৎ জাগ্রত হওয়া দগ্ধ দাবানলের ন্যায় অসহনীয় অনুভূতির তুফান। আমি আপনাকে নিয়ে চিন্তিত এরিস, আপনার কিছু হয়ে গেলে পাইথন প্যারাডাইসের ভিত নড়ে উঠবে। তুষারের কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্নতা। সব পরিস্থিতিতে সাবলীল মুখভঙ্গিমা আজ মিলিয়ে গিয়েছে দুশ্চিন্তার আড়ালে। সরু চোখে এক ঝলক তুষারকে পরখ করে ঠোঁট বাঁকিয়ে ক্রূর হাসল এরিস। শূন্য ধূসর বাদামি চোখ দুটোতে তীক্ষ্ণতা ধরে রেখে ধারালো চোয়ালটা শক্ত করে বলে উঠল, দুর্বলতাটা হৃদয়ে জন্ম হয়েছে তুষার, মস্তিষ্কে নয়। ওই একটা জায়গা ছাড়া এক চুলও পরিবর্তন হয়নি কোথাও। পুরো দুনিয়ার কাছে পাইথন লিডার এখনও ব্লাডি বিস্টি রয়েছে। কিন্তু আমাদের শত্রুরা জেনে গেলে? তুষারের কথা শেষ হওয়ার আগেই কঠিন স্বরে জবাব দিল এরিস, যেই আসুক না কেন, আমার দুর্বলতায় হাত বাড়ানোর আগে আমার হিংস্রতার সম্মুখীন হতে হবে তাকে। এরিসের কথার প্রত্যুত্তরে তুষার ফের কিছু বলতে যাবে, তার আগেই দরজা ঠেলে প্রবেশ করে টমেটো প্রিন্স। দেখতে শুনতে বেশ স্মার্ট, মাথায় এঁটে আছে উলের তৈরি বাকেট হ্যাট, কোট থেকে ঝরঝরিয়ে পড়ছে শুভ্র তুষারের কণা। ওকে দেখে হাতের পেপারসগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখল এরিস, অতঃপর ভ্রু নাচিয়ে শুধাল, এখানে কি চাই? ঠোঁট প্রসারিত করে সাবলীল হাসল অ্যালেক্স। ওর সুনিপুণ হাসিতে ধাতস্থ হতে পারল না এরিস। কপালে সূক্ষ্ম ভাঁজ টেনে গম্ভীর স্বরে বলল, ড্যানিয়েলের হয়ে চামচামি করতে এলে এক্ষুনি বিদে হও, দরজা খোলাই আছে। এরিসের কথায় পুনরায় কুটকুট করে কৌতুক হাসল অ্যালেক্স। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, ধুর, আমি কি এত বোকা নাকি? ড্যানিয়েল আর তুমি মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাও গিয়ে তাতে আমার কি? আমার কাজ হলো ঠিকঠাক টমেটো সস সাপ্লাই করা, হে হে। কেন এসেছেন সেটা বলুন। তুষারের কাট প্রশ্নের জবাবে ঈষৎ হাসল অ্যালেক্স, বলল, এত রেগে কেন যাচ্ছ বাপু? মার্কেটে নতুন মাল এসেছে, একদম অরিজিনাল, সেটাই দেখাতে এলাম। তড়িৎ বেগে এগিয়ে এলো তুষার, সন্দিহান গলায় বলে উঠল, কই দেখি। তৎক্ষণাৎ মাথার হ্যাট খুলে ডেস্কের উপর রাখল অ্যালেক্স। হ্যাটের মধ্যে কয়েক প্যাকেট পাউডার ড্রাগ। সেগুলোকে জহুরি চোখে পরখ করে ঘ্রাণ শুকল তুষার। অতঃপর গমগমে আওয়াজে বলল, এগুলোকে ল্যাবে পাঠাতে হবে, আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপাতত। ঠোঁট উল্টল অ্যালেক্স, ভাবলেশীন গলায় বলল, সে যেখানে খুশি পাঠাও, আমার টমেটো সসে কোনো ঘাপলা নেই, একেবারে ব্র্যান্ডের জিনিস। আর যাই হোক, টমেটো প্রিন্স কখনো কোয়ালিটিবিহীন সস সাপ্লাই করে না। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাগের দিকে মন দিল তুষার। সেই তখন থেকে ধ্যানমগ্ন হয়ে কপালের ডোগায় 2 আঙুল বোলাচ্ছে এরিস। সে দৃশ্য লক্ষ্য করে অকস্মাৎ অ্যালেক্স বলে ওঠে, মেয়েটাকে বেঁচে দিয়েছ নাকি? দেখলাম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। ভাবনা থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল এরিস। অ্যালেক্সের কথার প্রত্যুত্তরে বলল এরিস, পার্মানেন্টলি। যাক, এতদিনে তাহলে সুবুদ্ধি হলো তোমার। ঠিকই বলেছ অ্যালেক্স, এতদিনে পার্মানেন্টলি নিজের স্বার্থে কিছু পড়লাম। ঠিক বুঝলাম না। বুঝতে যাবেন না, কারণ এরিস আপনাকে কৈফিয়ত দেবেও না। তুষারের কথায় চমকে ঘাড় ঘোরাল অ্যালেক্স, অধৈর্য হয়ে বলল, তোমরা দুজন এমন কেন বলো তো? সোজা কথা কখনো সোজাভাবে বলো না। অ্যালেক্সের কথায় পেছনে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ে তুষার, বিরস মুখে বলে, জানি না। কাঁদতে কাঁদতে ছুটে এসে রুমে প্রবেশ করতেই ঈশানী দেখল ফ্লোরা বসে আছে। ওকে দেখে মেয়েটা ঠোঁটের আগায় মিষ্টি সম্মোহনী হাসি ঝুলিয়ে বলল, তোমার জন্যই বসেছিলাম। কোথায় গিয়েছিলে বলো তো?
ফ্লোরাকে দেখে কান্নার বাঁধ ভেঙে গেল ঈশানীর। ও দিশেহারা হয়ে দৌড়ে এসে দুহাতে জাপটে ধরল মেয়েটাকে। অতঃপর ফুপিয়ে উঠে বলল, তুমি কবে ফিরলে ফ্লোরা? আমি তোমাকে বড্ড মিস করেছি। এতদিন একসঙ্গে থাকলেও অন্তর্মুখী মেয়েটার মুখ থেকে কখনো এহেন আবেগঘন কথাবার্তা শোনেনি ফ্লোরা। আজ হঠাৎ কেঁদে কেঁদে এসব বলছে দেখে ওর পিঠে আলতো হাত বোলাল। আদুরে সরে জবাব দিল, কালই ফিরেছি, কিন্তু তুমি পেন্টহাউসে ছিলে না। আর এভাবে কাঁদছ কেন? কি হয়েছে? তুমি কি আবারও পালানোর চেষ্টা করেছিলে ইস্যু? প্রত্যুত্তরে হ্যাঁ সূচক মাথা নাড়াল ঈশানী। ঈশানীর মৌন সম্মতিতে আতঙ্কিত হয়ে এক ঝটকায় ওকে নিজের থেকে সরিয়ে দিল ফ্লোরা। প্রচণ্ড ঘাবড়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলে, হায় ঈশ্বর, কি বলছো? তুমি আবারও একই ভুল কিভাবে করলে ইস্যু? এরিস নিশ্চয় খুব রেগে আছে। তোমাকে কঠিন কোনো শাস্তি দেয়নি তো আবার? দেখি তো। ভয়ার্ত দৃষ্টিতে ঈশানীর হাতে পায়ে নজর বোলায় ফ্লোরা। ঈশানী ওকে থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও আমার কিছুই করেনি, কিন্তু অনেক কিছু করেছে। সবেকে ভ্রু কুঞ্চিত করে নিল ফ্লোরা। বলল, মানে? সে অনেক কথা, কিন্তু তোমার পাশে ওগুলো কি? ঈশানীর দৃষ্টি অনুসরণ করে চোখ ঘোরাল ফ্লোরা। পাশে রাখা ছোট ছোট কাচের বোতলগুলো দেখিয়ে কুটকুটিয়ে হেসে বলল, এগুলো ভডকা, আমার দাদির নিজ হাতে বানানো, একেবারে অথেন্টিক টেস্ট। তোমার সাথে পান করব বলে নিয়ে এসেছি। তুষারপাত দেখে দেখে এটা পান করতে দারুণ লাগে। ফ্লোরার কথায় কান্নাকাটি ভাব মুহূর্তেই উবে গেল ঈশানীর। চোখে মুখে জড়ো হল ভীষণ অনীহা। গলার স্বর খাদে নামিয়ে মেয়েটা বলল, ইউ, এইসব আমি খাই না একদম। কেন, ক্রিসমাসে খাও না? না না, আমাদের দেশে এসবের অভাবে প্রচলন নেই। ভালোই হলো, আজকে তাহলে একটু টেস্ট করো। দেখবে হৃদয়ে জমানো সব দুঃখ এক নিমেষে কেমন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সন্দিহান দৃষ্টি ফেলে ফ্লোরার হাসি হাসি মুখের পানে চাইল ইস্যু। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, সত্যি বলছ? সব কষ্ট চলে যাবে? ঝপাঝপ উপর নিচ মাথা নাড়াল ফ্লোরা। ফের নাকচ করে ঈশানী বলল, না বাবা থাক, আমার যদি মাতাল হয়ে ভুলভাল কিছু করে ফেলি? আরে ধুর, কিচ্ছু হবে না। তাছাড়া আমি তো আছে, বেশি না, এক প্যাক খেয়েই দেখো। ফ্লোরা কথায় আশ্বস্ত হয়ে হৃদয়ের অসহনীয় ব্যথা ভোলার প্রয়াসে সত্যি সত্যিই এক চুমুক পান করল ঈশানী। পান করতে না করতে মাথাটা ঝিমঝিম করে উঠল ওর। একঘেয়ে বিরক্তির জীবন থেকে ছুটে নিয়ে কোথায় যেন উড়ে যেতে লাগল ভেতরের কৈশোরিক আত্মাটা। ঈশানীর মনে হল কয়েকগুণ হালকা লাগছে ওর ভেতরটা। অগত্যার সবটুকু পানীয় শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে পানপাত্রটা ফ্লোরার নিকট এগিয়ে দিয়ে বোকার মতো হেসে বলে উঠিল, আরেকটু দাও ফ্লোরা। কথা শেষ করে মাত্রই অফিস রুম থেকে বেরিয়েছে অ্যালেক্স। দোতলার সিঁড়ি ভেঙে লাউঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে সে। হ্যাটের মধ্যে ড্রাগ থাকায় সেটা আপাতত রেখে এসেছে অফিস কামরায়। অগত্যা খালি মাথায় এখন তুষার ডিঙিয়ে গাড়ি পর্যন্ত যেতে হবে তাকে। নিজের স্টাইলিশ চুলের মাঝে হাত বোলাতে বোলাতে এগুচ্ছিল সে। ঠিক সে সময় ঝড়ের বেগে তার অত্যন্ত প্রিয় চুলের ওপর হামলে পড়ে এক অতীব সুন্দরী রমণী। মাঝরাতে শেওড়া গাছের ভয়ানক সেই মানবীর মতোই অকস্মাৎ আক্রমণ। পেছন থেকে দুহাতে অ্যালেক্সের চুল খামচে ধরে ঝাঁকাতে থাকে আপন শক্তিতে। পেন্টহাউসের লাউঞ্জে হঠাৎ এহেন আক্রমণে ঘাবড়াল অ্যালেক্স। মেয়েটাকে জোর হস্তে ছাড়ানোর পায়তারা করে বলতে লাগল, আরে আরে, এরই সিদানিং ঘরের মধ্যে পেতনি টেতনিটো পুষছে নাকি? মানে নিজের টেরিটরি সুরক্ষিত রাখার জন্য শেষমেশ পেতনি? অ্যালেক্সকে কথা বলার ফুরসত না দিয়ে মেয়েটা ঝাঁঝালো গলায় বলে উঠে, আবার এসেছিস শয়তান, তুই একটা হাড়ে বজ্জাত। টমেটো সসের নাম করে মাফিয়াদের কাছে ড্রাগ বেচে বেড়াস, আবার ঢং করে নাম দেওয়া হয়েছে টমেটো প্রিন্স। বজ্জাত লোক, তুই হলে গিয়ে ড্রাগ প্রিন্স। প্রচণ্ড চুলের ব্যথায় দিশেহারা অ্যালেক্স উপায়ন্তর না পেয়ে অকস্মাৎ চিল্লিয়ে উঠল, আয় আয় আয়া, ছিঁড়ে গেল, চুল ছিঁড়ে গেল। ছিড়ুক, তোর সব চুল ছিঁড়ে যাক। এদিকে লাউঞ্জে হঠাৎ চেঁচামেচি শুনে তড়িঘড়ি করে নিচে নেমে এলো তুষার। সিঁড়ি দিয়ে নামতে নামতেই সামনের দৃশ্য অবলোকন করে চোখ কপালে উঠে গেল তার। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে হাঁক পেড়ে ডেকে উঠল সে, ফ্লোরা! তুষারের ডাকে ঘুরল না ফ্লোরা, উল্টো আরও জোরে খামচে ধরল অ্যালেক্সকে। তুষার আর দাঁড়িয়ে রইল না, বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এসে টেনে টুনে ছাড়াল ফ্লোরাকে। ওর ঘোলাটে দৃষ্টিপাত করে ধমকেশ্বরে বলে, কি করছিলে এসব? বোধবুদ্ধি কি সব ইয়াকুতিয়ার ঘোড়ার মাংসের সাথে গিলে খেয়ে এসেছ ইয়াকুতিয়া? তুষারের ধমকে সম্বিত ফিরে পেল ফ্লোরা। সহসা শান্ত হয়ে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। অ্যালেক্স নিজের এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে ঠিকঠাক করতে করতে চোখ ফেরাল ফ্লোরার পানে। ফর্সা মেয়েটার রক্তিম গাল আর ফোলানো ঠোঁটের দিকে চেয়ে নিঃশব্দে হেসে উঠে বলে উঠল, শি ইজ সো কিউট। তৎক্ষণাৎ ওকে আগাল করে দাঁড়াল তুষার। নিজের চিরাচরিত স্বভাবে ফিরে এসে রাশভারী আওয়াজে বল,
পেন্টহাউসের কোনো কিছুতে নজর দেওয়া সম্পূর্ণ নিষেধ। তুষারের কথায় তাচ্ছিল্য করে হাসল অ্যালেক্স। ফ্লোরাকে আরও একবার গভীর নজরে পরখ করে বলল, আমার যেটা ভালো লাগে সেটাতে বারবার নজর দিই আমি। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ায় না সে। পেছনে ঘুরে গটগটিয়ে বেরিয়ে যায় পেন্টহাউস থেকে। অ্যালেক্স যেতে না যেতেই পেছনে ঘাড় ঘোরাল তুষার। টলটলে থাকা মেয়েটার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তিস্বরে বলে, কি সমস্যা তোমার? ঝাঁপিয়ে পড়ার আর মানুষ পেলে না? শেষমেশ কিনা ওই হাদারামটার উপর? তুষারের কথায় পাছে কাদো কাদো স্বরে জবাব দেয় ফ্লোরা, আপনার কি সমস্যা? সবসময় শুধু রেগেমেগে থাকেন, জামাকাপড় নষ্ট হবার ভয় দেখান। আপনার জন্য গ্রামে গিয়ে পর্যন্ত শান্তি নেই। স্বপ্নেও জামাকাপড় কাচতে হয়। সারাক্ষণ ভয়ে থাকি কখন যেন আবার জামাকাপড়ের খুঁত ধরে ঠুস করে গুলি মেরে ফুস করে জীবনের ইস্তফা ঘটিয়ে দেন। মাফিয়া মানুষ, আপনাদের মোটেও বিশ্বাস নেই। ফ্লোরার এত এত অভিযোগের পাছে দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। শান্ত ভরাট কণ্ঠে বলল, বুঝেছি, আমার ওপর অনেক রাগ। ওই কারণেই দুবাই থেকে একটা জিনিস এনেছি তোমার জন্য। ফ্লোরার মাতাল চাউনিতে উৎকণ্ঠা। মেয়েটা খুশির চোটে আহ্লাদি গলায় শুধালো, সত্যি বলছেন? আমার জন্য? কি এনেছেন? তুষার পকেট থেকে একটা হ্যান্ড ক্রিম বের করে ফ্লোরার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা এখন থেকে জামাকাপড় ধোয়ার পরে সবসময় এটা ব্যবহার করবে। দেখবে হাত আর খসখসে হবে না, আরও বেশি বেশি কাপড় কাচতে পারবে। তুষারের উপহার আর কথা দুটোই মাত্রাতিরিক্ত উত্তেজিত করে দিয়েছিল ফ্লোরাকে, যার দরুন নিজেকে আর সামলাতে পারেনি মেয়েটা। তৎক্ষণাৎ চেতনা হারিয়ে ঠাস করে মুখ থুবড়ে পড়ে যায় মেঝেতে।